This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। শিলিগুড়িতে দলেরই ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খোদ মেয়র পরিষদ দিলীপ বর্মনের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার দিলীপ বর্মনকে শোকজ 3 দিনের মধ্যে জবাব তলব তৃণমূল কংগ্রেসের। বাগবিতণ্ডার জেরে পুরো বোর্ডের বৈঠক থেকে বের করে দেওয়া হয় তাঁকে। মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে তৃণমূলের অন্দরে ক্ষোভ। খড়গপুরে তৃণমূলের বৈঠকে পুরো প্রধান সহ জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশের। বৈঠকে নেতাদের ক্ষোভের ছবি ভাইরাল হয়েছে। 6 অগস্ট ঝাড়গ্রাম সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফরের প্রস্তুতি বৈঠকে প্রকাশ্যে তৃণমূলে অনৈক্যের ছবি। মাথাভাঙা শিল্পীকে মারের হুমকি উদয়ন গুহর, আর পাল্টা মন্ত্রী উদয়ন গুহকেই আমন্ত্রণ জানালেন শিল্পী গান গেয়ে। উদয়ন গুহকে তার বাড়িতে যার আমন্ত্রণ জানিয়েছেন শিল্পী, তাকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটানোর জন্য স্বয়ং উদয়ন গুহকেই আমন্ত্রণ জানিয়েছেন শিল্পী মনীন্দ্র বর্মন। বন্ধুত্ব দিবসে রচনার সঙ্গে সংঘাতে ইতিহাসের শেষ নালিশ সাংসদের কাছে কার্যত নতমস্তক চুচুড়া তৃণমূল বিধায়ক। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক খারাপের জন্য দায়ী বিরোধীরা। রচনার সঙ্গে সন্ধি টেনেই গোটা ঘটনার জন্য সিপিএম বিজেপির ঘাড়েই দায় ঠেলেন অসিত মজুমদার। ওপারে কুখ্যাত অপরাধী, এপারে সেই সাধুর ছদ্মবেশ। অবশেষে নদিয়ার তেহট্টে এসটিএফ এর জালে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড হাশেম আলী মল্লিক। বাংলাদেশে একাধিক অপরাধে জড়িত হাশেম আলী ভারতে পালিয়ে এসেছিল। পরিচয় গোপন করে ভারতীয় জাল নথি বানিয়ে নদিয়ার তেহট্টে এসে থাকছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন নদিয়ার তেহট্টের বালিউরা পূর্ব পাড়ায়। সেখান থেকেই বাংলাদেশের দুষ্কৃতী হাশেম আলী মোল্লাকে গ্রেফতার করে এসটিএফ। নদিয়া জেলায় অভিযান চালিয়ে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো। এই বাংলাদেশি দীর্ঘদিন আগে বাংলাদেশে অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিলেন। সেখানে গ্রেপ্তার হতে পারেন এই কারণে তিনি সীমান্ত পার করে বেআইনিভাবে ভারতবর্ষে প্রবেশ করেন এবং ভারতবর্ষে প্রবেশ করে নদিয়া জেলার তেহট্ট থানা এলাকায় বসবাস শুরু করেন। তিনি এখানে জাল তার পরিচয়পত্র তৈরি করেন এবং পাশাপাশি তার পোশাক আশাকও পরিবর্তন করে সাধুর ছদ্মবেশে তিনি এখানে কার্যকলাপ চালাচ্ছিলেন। এবং গোপন সূত্রে খবর পেয়ে যখন অভিযান চালায় পুলিশ এবং এসটিএফ, তখন তিনি স্বীকার করেন যে তিনি বাংলাদেশে অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করে তেহট্ট মহকুমার আদালতে পাঠায় এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ এবং তেহট্ট থানার পুলিশ। কেন তিনি ভারতবর্ষে এসেছেন বা তার সঙ্গে আর কারা কারা এসছেন, কীভাবে তিনি জাল পরিচয়পত্র তৈরি করলেন, সমস্তটাই জানতে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। কলকাতায় অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি মডেল শান্তা পাল, তাকে নিয়ে কি বলবে বিজেপি? শান্তা পাল তো হিন্দু, তাকে অনুপ্রবেশকারী বলা হবে নাকি শরণার্থী বলা হবে? বিজেপি নেতাদের কাছে এই কথা জানতে চাইলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দিন কয়েক আগে বাংলাদেশি মডেল শান্তা পালকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও এদেশের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড উদ্ধার হয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ওই মডেল এখানে বহাল তবিয়েতেই ছিলেন। তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর সেই ধৃত মডেলকে কি তকমা দেবে বিজেপি, শরণার্থী নাকি অনুপ্রবেশকারী? এবার এই প্রশ্নটা জানতে চাইলেন বিজেপির কাছ থেকে শিক্ষামন্ত্রী। বাংলাদেশ থেকে কয়েকদিন আগে যে মডেল মেয়েটি ধরা পড়লো, নামটা ভুলে যাচ্ছি, সেও হিন্দু। তাহলে ওর ক্ষেত্রে আপনি কি বলবেন? ও শরণার্থী অনুপ্রবেশকারী? আমি জানতে চাই, যে স্পাই এখানে ধরা পড়লো সে শরণার্থী অনুপ্রবেশকারী, দয়া করে এটা বলবেন কি বিজেপির নেতারা, স্থানীয় নেতারা? আপনারা বলছেন যে হিন্দু যদি আসে সে শরণার্থী, তাহলে কি শরণার্থী স্পাই নাকি সে অনুপ্রবেশকারী? সেটাও বলুন। তাহলে আপনারা বলতে চান হিন্দু মাত্র আসলে স্পাই এবং অনুপ্রবেশকারী, তাও কি বলতে চাইছেন আসলে? সেটা পরিষ্কার করে দিন। কথায় আছে জলই জীবন, কিন্তু টানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক প্রান্তের মানুষের কাছে জল এখন জীবন নয়, একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। আর বিরাটির দেবীনগরের মানুষের কাছে জল যেন মৃত্যু পরোয়ানা, যা কেড়ে নিয়েছে দেবীনগরের এক ছোট্ট কন্যাকে। শোকের পাহাড়, একদিকে হাহাকার পরিবারে, একদিকে রাজনীতি, আরেকদিকে জনতার দুর্ভোগ। কেউ সাইকেলে, কেউ হেঁটে, কেউ আবার মোটর বাইকে। নিম্নবিত্ত হন বা বিত্তবান, সবাই এক জায়গায় দাঁড়িয়ে। সবার যন্ত্রণার নাম
জল। জল জীবন দেয়, কিন্তু এই ভাঙাচোরা বাড়িটার ছোট্ট স্বপ্নটা যেন ভেঙে দিয়েছে জল। খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে ছোট্ট স্বপ্নগুলো, কিন্তু সেই স্বপ্ন আঁকড়ে ধরার মতো ছোট্ট প্রাণটা আর নেই। ঘরের ভেতরের জমা জল কেড়ে নিয়েছে 6 মাসের শিশুর প্রাণ। ঘরের ছবিটা আমি একবার যদি দেখাই, যেটা প্রশাসন দাবি করছে, রাজ্যের মন্ত্রীরা দাবি করছেন যে বৃষ্টি হলেই জল 3 থেকে 4 ঘন্টায় নেমে যায়, সেখানে এই শিশুটির মৃত্যুর প্রায় 24 ঘন্টা পরও এখনও কিন্তু সেই ঘরেও জল বর্তমান। সেই দেবীনগর এলাকায় শামুক ভাসছে, মরা শামুক। এখানে মাসখানিক ধরে রাস্তায় জল। আজকে কি করবেন? আজকে কোনো অভিযোগ জানাবেন, বা এখন আপনারা কোথায় যাচ্ছেন? আমরা কোনো অভিযোগ জানাতে চাই না। কি দাবি রাখবো? নাতনি চলে গেল, আর কি দাবি রাখবো? আর দাবি রাখার মতন কিছু নেই। পাকা বাড়ি তারা তো সবই দেখতে পাচ্ছে, সবই বুঝতে পারছে, সবই দেখে যা করে করবে, এর থেকে আর বলার কিছু নেই বাবা। বিরাটির দেবীনগরের মানুষের কাছে এই ছবিটা কিন্তু নতুন কিছু নয়। এলাকায় ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে দেখা হলো ক্লাস 10-এর ছাত্র আবির মণ্ডলের সঙ্গে। থার্মোকলের বোর্ড জোগাড় করে বাড়ি যাচ্ছে ভেলা বানাবে বলে। ক্লাস 10-এর আবির মণ্ডল বিরাটির দেবীনগর এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকে তার অভ্যেস যে বর্ষাকালে এই এলাকায় জল জমে। সেজন্য ক্লাস 5-এ থাকতেই সে ভেলা বানানো শিখেছে। তার কারণ বর্ষায় যে অবস্থা হয়, স্কুলে যেতে পারে না, পড়তে যেতে পারে না। সেই কারণে এবছরও দেখা যাচ্ছে যে জল জমেছে যে পরিমাণে, এবছরও তাকে ভেলা বানাতে হবে। তার কারণ জল জমছে। কোথায় যাও ভেলা করে? ভেলা করে এই দিক দিয়ে যখন প্রচুর পরিমাণে জল ওঠে তখন এই দিক দিয়ে পুরো বেরিয়ে যায়। আর এই দিকটা যা স্কুলের জন্য বেরোচ্ছি, এমনিতে পরীক্ষা আমাদের, এমনিতেই বেরোচ্ছি, তখন প্যান্টে পরে বেরোতে পারছি না, এই কারণে প্যান্টটা ভিজে যাচ্ছে। কজন যেতে পারে ভেলা? এই 3 জন। হ্যাঁ। পুকুর নালা মিলেমিশে একাকার, মশা মাছি রোগ দুর্ভোগের বাস পাশাপাশি। এলাকায় বাংলার বাড়ি প্রকল্পে একাধিক পাকা বাড়ি, আবার উল্টো দিকে তাকালেই না পাওয়ার ছবি দেখতে পাওয়া যায়। অনেকেই আবেদন করেননি, কেন সেটাও যেন একটা রহস্য। এই বছর যে জলটা হয়েছে, এই জলটা এখন 1 মাসের মতো হলো, এই জলটা এখনও স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে। এবার ধরুন জলটা কিছুটা নামলো, হয়তো এবার আবার বৃষ্টি হলে আবার জলটা উঠে যাচ্ছে এবং প্রত্যেক ঘরে ঘরে জল এসে গেছে। উল্টো দিকে পাকা বাড়ি, সরকারের দেওয়া, রাজ্য সরকারের দেওয়া বাড়ি। আপনার বাড়ি কাঁচা কেন? আমি অ্যাপ্লিকেশন করিনি, তার জন্য হয়নি। কেন করেননি? অতটা বুদ্ধিতে হয়নি। এই জলটা কমে গেলে চেষ্টা করব। কিসের? ওই যে জানাবো কীভাবে হচ্ছে, ওদের হলো আমাদের হবে, কিভাবে কি করতে হবে। বৃষ্টির জমা জল কোথা দিয়ে কোথায় গড়িয়ে যায় সেটা বলা মুশকিল, কিন্তু কোনো একটা ইস্যু পেলে রাজনীতির জল গড়ায় বিদ্যুতের গতিতে, যেমনটা গড়াচ্ছে বিরাটির দেবীনগর চত্বরে। এলাকার বিধায়ক আবার রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, উত্তাপটাও যেন তা একটু বেশি। বিরোধীরা রাস্তায় নেমেছে, জবাব চাই তাদের। এর মধ্যে জল, ঘরের ভিতরে জলে কি উন্নয়ন? 1,10,000 টাকা পূজা মণ্ডপে দেবে আর মার্কল খালি হবে, এই হচ্ছে উন্নয়ন। দেওয়ার পর সহমত জানাচ্ছে জলটা এতদিন ধরে জমে রয়েছে, আগলাম হচ্ছে। এখানে একটা কলেজ রয়েছে, 2টো স্কুল রয়েছে, তাদের কোনো চিন্তা আছে? বেশি বৃষ্টি তো আগের বছর তো কম বৃষ্টি হয়েছিল, তখন জল জমলো কি হবে? তখন কি হবে জল জমে? তখন 3 মাস এখানে বন্ধ হলে কি হবে? তখন কি হবে রোগের লোক মূল্য? তখন কি হবে অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারছে না, মানুষ এখানে মানে পরিষেবা পাচ্ছে না। এইবারটা বৃষ্টি যেটা পশ্চিমবাংলায় যে পরিমাণ হয়েছে এবং এক নাগাড়ে বৃষ্টি হওয়া, জল জমেছে, কিন্তু তারপরে যে জলের নিষ্কাশন সেটাও তো দেখতে হবে। জীবন জলে ভরে আছে, কিন্তু সে জীবনে প্রাণের স্পন্দন নেই। জনতা কাকে দুষবে, প্রশাসন নাকি প্রকৃতি? প্রশ্নেও জল জমে যায়নি তো? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। কাল সোমবার আবার একটা সপ্তাহ শুরু। কলকাতায় অফিস করতে আসার কথা ভাবছেন, গায়ে জ্বর আসছে। উত্তরের VIP রোড বা দক্ষিণের ডায়মন্ড হারবার রোড, দু প্রান্তেই বিপর্যস্ত রাস্তা। সময় লাগছে বেশি, গায়ে গতরে ব্যথাও হয়ে যাচ্ছে। প্রশ্ন একটাই, রাস্তাকে আদৌ সারানো হবে না? নাম VIP রোড। VIP মানে জানেন তো, ভেরি ইম্পর্টেন্ট পারসন। রাস্তার হাল দেখলে সেটা বোঝা যাচ্ছে কি রাস্তাটা নামের মতোই গুরুত্বপূর্ণ। কলকাতা এয়ারপোর্ট সংযোগকারী, কলকাতা যশোর রোড সংযোগকারী। বৃষ্টির পর সেই রাস্তার এখন এই দশা, বলা ভালো দুর্দশা। বৃষ্টি হলে কাদা জল, বৃষ্টি থামলে ধুলোই নরক, দুপা এগোলেই গর্ত। সকাল থেকেই জ্যাম, যত রকম পেশেন্ট আছে বা অফিস যাত্রী যারা আছে তাদের খুবই দুর্দশার মধ্যে পড়ছে। হলদিরামের সামনে এতটাই জল
যে মানে 30 দিনের মধ্যে 20 দিন জল জমেই থাকে। ভিআইপি রোডের দুপাশের রাস্তার হালও তথৈবচ। অনেক রাস্তায় এখনো জল নামেনি। জল ভরা খন্দপথে ঝুঁকির যাত্রা, তা সে অটো হোক বা 4 চাকা কিংবা 2 চাকার বাইক। এই জায়গাটায় ডোবা হয়ে রয়েছে দেখুন, আর কত টোটো গাড়ি ওখানে উল্টে যাচ্ছে। 5 থেকে 6টা গাড়ি উল্টেছে। আমার জন্মের থেকে দেখে আসছি রাস্তা খারাপ, ড্রেন পরিষ্কার না হলে জল যাবে না। অফিসে বেরোলে রাত্রির 10টা 11টা বেজে যাচ্ছে, 4 ঘন্টা লেগে যাচ্ছে, এত জল জমছে। সারাই হবে কবে? বৃষ্টিকেই ঢাল পুরসভার। এটা পিডব্লিউডির রাস্তা, নিশ্চয়ই পৌরসভা আমাদের তো দায়িত্ব আছে। পিডব্লিউডি কাজটা করবে যে জলটা না কমলে একটার পর একটা বৃষ্টি হচ্ছে। এয়ারপোর্টের কাছে যেখানে ভিআইপি রোড শেষ হচ্ছে তার কয়েক কিলোমিটার দূরেই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে শুরু। নামে তালেবর, চেহারায় কঙ্কালসার। প্রতি মিনিটে একটা করে দুর্ঘটনা ঘটে না, এটাই রক্ষে। যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। খুব বাজে অবস্থা, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলো বলে। কাল রাত্রে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়েছে। কতবার সংস্কার হয়, এমন সংস্কার হয় আবার খারাপ হয়ে যায়। এই রাস্তা প্লাস যশোর রোড 1 ঘন্টা রাস্তা 5 ঘন্টা লাগছে। মানে এত ভাঙা রাস্তা পশ্চিমবাংলায় আমরা মানে কোন জায়গায় আছি। উত্তর শহরতলি দেখলেন, এবার দক্ষিণ কলকাতার বেহাল ছবি দেখুন। ডায়মন্ড হারবার রোডেরও চরম দুর্দশা। মোমিনপুর এলাকায় রাস্তা জুড়ে খানাখন্দ। বৃষ্টি বেশি হলেই জল জমে যায় রাস্তায়, তখন গর্ত চোখে পড়ে না, ঘটে বিপত্তি। সারায়ের কথা উঠলে বড় জোর তাপ্পি। এভাবেই চলছে। যে কোনো সময়তে তার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অবস্থা খুবই খারাপ, একদম জঘন্য। গাড়ি আমার খারাপ হয়ে যাবে, নতুন গাড়ির পুরো চাক্কা বাক্কা লুজ হয়ে যায়। কোনো কারোর কোনো হেলদোল নেই, কিচ্ছু নেই, সবাই দেখছে, প্রশাসন সবাই। মানে হরিবল কন্ডিশন। I mean you can't stay in a state like this. বৃষ্টিকে ঢাল করেছেন কলকাতার মেয়রও। 10 দিন বৃষ্টি কমলে রাস্তাঘাট সব ঠিক হয়ে যাবে। কলকাতা না, চারিদিকে পিচের শত্রু হচ্ছে জল। বৃষ্টি বন্ধ হলেই রাস্তাঘাট 10 দিন ড্রাই পেলে সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি না ধরলে নরক যন্ত্রণায় কি ভবিতব্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দক্ষিণবঙ্গের রাস্তার এই বেহাল অবস্থা আপনারা দেখলেন। উত্তরে যদি যায় সেখানে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এই একটানা বৃষ্টিতে, আর সেখানেও রাস্তা ক্ষতিগ্রস্ত। যেটা বাংলা আর সিকিমের লাইফলাইন বলা হয় 10 নম্বর জাতীয় সড়ক, সেখানে ধস নেমেছে। সেতিঝোড়ার কাছে জাতীয় সড়কে ধস এবং একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে। ধসে গিয়েছে নদী বাঁধও। রাস্তার বড় অংশ চলে গিয়েছে তিস্তার গর্ভে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন। 2 নদীতেই হলুদ সংকেত জারি করেছে সেচ দফতর। পাহাড় জুড়ে ভূমিধস, প্রবল বৃষ্টির জেরে আবারও বিপর্যস্ত জাতীয় সড়ক। ফিরে এলো সেই ভয়াবহ স্মৃতি। জাতীয় সড়কে কংক্রিটের চাদর কার্যত দুফাক করে দিয়েছে ভূমিধস। আমি দেখাবো এই ফাটল কিন্তু এগিয়ে যাচ্ছে এভাবে। যে কোনো সময় ফাটলে যে এই অংশটা, আমার ঠিক পাশ দিয়ে এই তিস্তা বইছে আমার বাহাতে, এই গোটা অংশটা কিন্তু যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। গোটা এলাকা জুড়ে কিন্তু বড় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু যেটুকু স্প্যান রয়েছে সেই এলাকা দিয়ে কিছু ছোট গাড়ি চালানো হচ্ছে। এই যত আমরা এগোচ্ছি ততই কিন্তু এই ফাটল চওড়া হচ্ছে, এবং এই যে এলাকাটা দেখে মনে হচ্ছে পিচের আস্তরণ, কিন্তু বাস্তবে তলায় কিছু নেই। এবং এই জায়গাগুলো যদি দেখাই, এই জায়গাগুলোই কিন্তু ভয়াবহ ছবি। এখানে যে জাতীয় সড়ক ছিল, অন্তত এই ছবিটা দেখলে কেউ বলবেন না। এই গোটা এলাকা জুড়ে জাতীয় সড়ক এই তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু এই সেতিঝোড়া নয়, পাহাড় জুড়ে একাধিক এলাকায় এভাবেই ধসের জেরে বিপর্যস্ত সিকিমের লাইফলাইন। এবং যে বাসিন্দারা আছেন বা যে গাড়ির চালকরা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে রাস্তা খুলবে। তো পরশুদিন মাল খালি করেছে, কালকে কিছুটা রাস্তা ছেড়েছিল গেছে, কিন্তু আমরা পার হতে পারিনি। আজকে দাঁড়িয়ে আছেন? আজকেও দাঁড়িয়ে আছে। আমাদের এখানে মোটামুটি আরো 10 কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ভাঙাটা দেখতে এসেছি যে কি কন্ডিশন। গাড়ি যাবে না এখান দিয়ে, বড় গাড়ি যাবে না। এবার আপনার পিছনেও তো যেতে পারছেন না, পেছনেও যেতে পারছি না। একাধিক ধস, সারা রাস্তাতেই ধস আছে। জায়গায় জায়গায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। একদম প্রচুর মানুষ কিন্তু আছেন যারা এই ধসের কারণে বড় গাড়ি যাচ্ছে না, যে কারণে কিন্তু আটকে পড়েছেন। ছোট গাড়িতে করে তারা যাওয়ার চেষ্টা করেছেন, এবং বড় গাড়ির যে চালক তারা দাঁড়িয়ে আছেন, কারণ এই গোটা রাস্তা জুড়ে একাধিক এলাকায় ধস থাকায় গাড়ি চলাচল বড় গাড়ির ক্ষেত্রে কার্যত এই মুহূর্তে অসম্ভব। যেভাবে এই ছবি দেখা যাচ্ছে, বাস্তবে এই এলাকায় এই রাস্তা আদৌ থাকবে কিনা সেই প্রশ্নটা কিন্তু আবারও সামনে আসছে। ক্যামেরায় দীপায়ন সাহার সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা, সেতিঝোড়া।
আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলেই বাংলায় শাসক দলের নেতারা উত্তরপ্রদেশের দিকে আঙুল ঘোরান, বলেন দেখুন যোগীরাজ্যে কি হচ্ছে। এবার বন্যা পরিস্থিতি নিয়েও উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলতে পারবেন তারা। গঙ্গা যমুনা জলস্ফীতি ভাসিয়ে দিচ্ছে বারাণসী থেকে প্রয়াগরাজ, জনজীবন বিপর্যস্ত। মরু রাজ্য রাজস্থান বন্যার কারণ? আশ্চর্য শোনালেও কথাটা সত্যি। রাজস্থানের কোটা ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ায় চম্বল নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে, যার জেরে মধ্যপ্রদেশের গোয়ালিয়র অঞ্চল বানভাসী। শুধু রাজস্থানের জল পূর্ব ঢাল বরাবর গড়িয়ে এসেছে তাই নয়, মধ্যপ্রদেশেও অতিবৃষ্টি হয়েছে। চম্বল, সিন্ধ, সিপ, পার্বতী নদীগুলি দুকুল ছাপিয়ে বইছে। সিপ্রা নদী ফুলে ওঠায় কুম্ভক্ষেত্র উজ্জয়িনীতে রামঘাট মন্দির ডুবে গিয়েছে। আর এক কুম্ভক্ষেত্র প্রয়াগরাজ প্লাবিত। গঙ্গা ও যমুনা নদীর সংযোগস্থলে প্রয়াগ, দুটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কেন বেতোয়া নদীতেও জলস্ফীতি দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির কারণে বড় হনুমান মন্দির বন্ধ করে দিতে হয়েছে। জনজীবন বিপর্যস্ত। প্রয়াগরাজ শহরের 41টি পাড়া জলে ডুবে গিয়েছে, 13টি গ্রাম প্লাবিত। এনডিআরএফ ঘরে ঘরে গিয়ে মানুষকে উদ্ধার করছে। উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর চন্দ্রদীপ নিষাদ ভাইরাল হয়েছেন। তিনি দুয়ারে আসা গঙ্গার পুজো করছেন, বাড়ির চৌহদ্দিতে এসে যাওয়া নদীতে সাঁতার কেটে কুম্ভ স্নান করছেন। একাধিক রাস্তা ডুবে যাওয়ায় নৌকাই হয়ে গিয়েছে যোগাযোগের মাধ্যম। 85 से ऊपर चला गया, 85 मीटर से ऊपर, और बाढ़ की पोजीशन तो है ही पूरे इलाहाबाद में। यहाँ इस इलाके में जहाँ मैं हूँ करीब 8 बजे इधर इस रोड पे पानी आ गया। और कौन सा इलाका है ये? करेला बाग। कहाँ तक पानी आ चुका है, कितनी दिक्कत? नहीं, इधर से पीछे जाए ससुर खदेरी नदी पड़ती है, उससे ये पानी एक्चुअली ससुर खदेरी नदी से आता है। यमुना जब ओवरफ्लो करती है दूसरा से घूमता है। मुश्किलें हो रही हैं घर तक? अब परेशानी तो है, ये लोग अपना सामान बचा रहे हैं। नाले का पानी पूरा कॉलोनी में भर जा रहा है, पानी पास नहीं हो रहा है, इससे दिक्कतें काफी ज्यादा बढ़ गई हैं। इसके बाद काफी मच्छरों का होगा, डेंगू फैलेगा, इससे काफी ज्यादा दिक्कतें होंगी। इसके बाद भी बाढ़ चली जाएगी तो समस्या लगातार बनी रहती है। गंदा पानी आता है, वही पानी खाना बनाते हैं, बीमार हो जाते हैं हम लोग, डेंगू फैलता है। मतलब ये डिस्टर्बेंस जब तक बाढ़ है तब तक ही नहीं है, इसके बाद भी समस्या बनी रहती है। नाले का पानी इसमें आ नहीं पाता है, उसके बाद गंदगी बनी रहती है, वहीं पे सारी दिक्कतें हैं बहुत सारी। বিশ্বনাথের বারাণসীতে গঙ্গা নদী তার রুদ্র রূপ দেখাচ্ছে। শুধু দশাশ্বমেধ মণিকর্ণিকা নয়, প্রকৃতির নিজস্ব প্রকল্পে এখন বারাণসীবাসীর দুয়ারে দুয়ারে গঙ্গা। বারাণসী জেলা প্রশাসন 1000-এর বেশি পরিবারের 4000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। 2700 মানুষ শরণার্থী শিবিরে রয়েছেন। গঙ্গায় প্লাবিত পাটনার একাংশও হাসপাতালে জল ঢুকে গিয়েছে। চিকিৎসা পরিষেবা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রিজেন্ট পার্কে অস্বাভাবিক মৃত্যু, তার পরিবার দাবি করছে এনআরসি আতঙ্কে আত্মহত্যা। বাংলাদেশে পাঠিয়ে দিলে পরিবারের কি হবে? আতঙ্ক অবসাদে ভুগছিলেন স্বামী, দাবি মৃত অশিক্ষক কর্মী দিলীপ কুমার শাস্ত্রীর। এনআরসি আতঙ্কে আত্মহত্যা, বিজেপিকে নিশানা তৃণমূল কংগ্রেসের। সন্ধ্যায় মৃতের বাড়িতে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।